গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা সহযোগ। রেলের কলোনি। পাহাড় ফাটিয়ে টানেল কেটে এগিয়ে গেছে রেলের লাইন। জঙ্গল সাফ করেছে, জাঙ্গাল বেঁধেছে। রূপনারায়ণ আর মহানদী, কংসাবতী আর মধুমাটির মতো হাজারো ছোট বড় নদী। তন্নি শ্যামার শীর্ণ দেহ কোনটির, আর কোনটি বা স্তনিত তরঙ্গিনী। অর্থপিপাসু প্রয়োজনের মন কিন্তু রস আহরণ করতে ছাড়েনি। বিশাল দর্শন লোহার থাম, বড় বড় টি আর জয়েস্ট অ্যাঙ্গেল আর স্টিলের পাত দিয়ে মুড়ে দিয়েছে নাগরাশ্লেষী নদীর বুক। ইস্পাতের আঁট কাচুলির চাপে থেমে থিতিয়ে গেছে অধীর স্পন্দন। নাগরী নদী অ্যানিকাটের জানলা দিয়ে লুকিয়ে সাগর দেখে। শাড়ির পাড়ের মতো একজোড়া রেল লাইন ব্রিজের উপর এসে ঢুকেছে কলোনির স্টেশনে। পূর্বের প্ল্যাটফর্ম থেকে দূর পশ্চিমের ওয়ার্কশপ অবধি লম্বা লাল কাঁকরের রাস্তা। খানিকটা সোজা গিয়ে কুণ্ডলি পাকিয়েছে একটা ভাঙা পাহাড়ের গায়ে। তারপর ট্রলি লাইনের গা ঘেঁষে ঢুকে গেছে কারখানার ভেতরে। দক্ষিণ পাড়াটা অফিসারদের। এদিকটা লাল কাঁকর নয়, পিচ ঢালা চিকচিকে মেটাল রোড। ভোর সকালে হোস পাইপের জলের ফুরফুরি লেগে স্নিগ্ধ আর কমনীয় হয়ে ওঠে দেওদারের সবুজ পাতা। অ্যাভিনিউ গোছের সড়ক, দুপাশে দেবদারু আর অর্জুন গাছ। অশোক আর আমলকি দাঁড়িয়ে আছে মাথা উঁচিয়ে। স্পঞ্জের মতো নরম হলদে মুচকুন্দের পাপড়ি। শেষ দক্ষিণের সবচেয়ে বড় বাংলোখানাই কর্নেল জনসনের। বিরাট বাগান বাংলোর সামনে, কত রকম কত ধরনের ফল আর ফুল। রাঙা লতা আর রঙিন পাতা। চওড়া ফটক থেকে পোর্চের নিচে অবধি একটা ছোট্ট সরু রাস্তা। নুড়ি পাথরের রাস্তাটার দুধারে ঝাউয়ের সারি। গুঁড়ির চারপাশে চক্রাকারে সাজানো মার্বেলের মালা। দিনের রোদ রুখতে দোতলার বারান্দাটায় টাঙানো থাকে সবুজ চিকের পর্দা। বিস্তৃত বাগিচায় পাতা আছে সবুজ ঘাসের জাজিম। কাঁটা বেড়ার পাশে পাশে সাদা ধবধবে অটল অনড় ইউক্লিপটাসের গুঁড়ি, ক্রিসেন্থিমাম আর কাঠগোলাপ। মৌসুমি ফোটে মৌসুম বুঝে। ছোট ঝর্নার মতো পাহাড়ি নদী, পিয়ালির ওপর কংক্রিটের সাঁকো। জনসনের জনশূন্য হারেম দেখা যায় সেখান থেকে। এত বড় বাড়িটায় একা থাকেন কর্নেল জনসন। একা, সম্পূর্ণ একা। স্ত্রী নেই, পুত্র নেই, নেই কন্যারত্ন। কোনো আত্মীয় অনাত্মীয়েরও টিকি দেখা যায়নি এ বাড়িতে। চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্নেল জনসন। কলোনির লোকের চোখে অদ্ভুত এক গোপন রহস্য। একে ঘিরেই অনাবিষ্কৃত এক আশঙ্কার ছাপ প্রতিটি বাসিন্দার বুকে। বাবুলডিহির ডিরেক্টর এই কর্নেল জনসন। জনসন কর্নেলের ধাপ অবধি উঠেছিলেন মহাযুদ্ধে। মেসোপটেমিয়ার এক ট্রেঞ্চ ফাইটে বেয়োনেটের খোঁচা লেগে গলে গিয়েছিল বাঁ চোখের তারা। লন্ডনের একটা পাইপ অ্যাক্সিডেন্টে জখম হয়ে ডান হাতটা কেটে বাদ দিতে হয়েছে কাঁধ থেকে। লোকে বলে বসন্ত, তা নয়, যৌবনের একনি ভালগারিসের দাগ সমস্ত মুখে। ডান দিকের কোটের হাতাটা লটপট করে। বাঁ চোখের ঝিমিয়ে পড়া পাতা দুটোর মাঝখানে খানিকটা লালচে মাংস। মুখে সব মিলে একটা বিভৎসতার ছাপ রেখে গেছে। জনসনের জরু ছিল কিনা তাই নিয়ে মাতামাতি করে বুড়োরা। অনেকের ধারণা মিসেস জনসনও ছিল একজন। সে বোধহয় কোনো আমেরিকান ডলারপতির সঙ্গে পালিয়েছে। বাংলো পিয়ন চোখেলাল নাকি দেখেছে জনসন রোজ সন্ধ্যার সময় এক গোছা ফটোগ্রাফ নিয়ে নাড়াচাড়া করেন। সময় সময় তার ডান চোখ বেয়ে নাকি ঝরঝর করে জল পড়ে। ওয়াগন শপের ফোরম্যান উত্তম সিং দেখেছে হুইলার থেকে সংস্কৃত গীতা কিনতে। ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের গুর্খা প্রহরী একজন বলেছিল রাতের বেলায় জনসন নাকি ছদ্মবেশে লেবার কোয়ার্টার্স দেখে বেড়ান। তাদের দুঃখ দুর্দশা ছলছল চোখে তাকিয়ে দেখে ফরফরিয়ে বের করে দেন ৫-১০ টাকার নোট ট্রাউজারের পকেট থেকে।
বাঁ হাতে নামসই থেকে 7 পাতার ড্রাফট অবধি করতে পারেন জনসন সাহেব। বাঁ হাতে বাবুলডিহির পার্কে, পার্টিতে, ক্লাবে, কনফারেন্সে সবচেয়ে বেশি সম্মান জনসনের। ডোরা ডরথিদের ভয়, ভক্তি, সাজ, শ্রদ্ধা শুধু জনসনকে ঘিরে। কটা আর কালো, ট্যান কালার আর টানা চোখের চাপা বুকে যে ন্যাশনাল অ্যান্থেমের সুর বাজে, সে গানের কিং হলেন কর্নেল জনসন। জনসন কিন্তু নিজেকে বিচ্ছিন্ন রাখেন এসব থেকে। চার্চে তিনি অল্টারের সামনে গিয়ে বসেন, পারফিউমড চুলের সুবাসেও মুখ ফেরান না। এহেন কর্নেল জনসনের বাড়ি এটা। জোর কদমে ফিরে আসছিল শিবনাথ। জংশন স্টেশনের অসংখ্য জোড়া জোড়া লাইন গড়িয়ে গেছে, লেভেল ক্রসিংয়ের দুধারে এক্সপ্যান্ডেড মেটালের গেট। ওভারব্রিজ দিয়ে পার হতে সময় লাগে, তাই বিপদ অগ্রাহ্য করে হেঁটে চলল শিবনাথ। মনটা আজ তার ফুর্তিতে ভরে আছে। লম্বা কোয়ার্টারের রেঞ্জ, টালির ছাদ, খানতিনেক ঘর, জলের কল, এই ধরনের গায়ে গা লাগানো 10খানা কোয়ার্টার নিয়ে এক একটা ইউনিট। দাঁত বের করা ইটের দেয়াল, পয়েন্টিংয়ের সুরকি খসে গেছে বহুদিন। ছোট ছোট গরাদে জানালা আর কাঠের জাফরিতে ঘেরা বারান্দা। অন্যদিন হলে বেকার শিবনাথ কয়েকটি বিশেষ জানলায় অনুসন্ধানী দৃষ্টি ছড়াত। আজ আর প্রয়োজন নেই, খোরাক জুটে গেছে। গির্জেটার পাশ দিয়ে এগিয়ে চলল শিবনাথ। মনে মনে রোমন্থন করছিল সদ্য দেখা ঘটনাটা। রানীকে বলতে হবে আজই। কোল, ভিল, ওরাও আর মুন্ডা, যারা মাত্র এক পুরুষ হল যিশুর বাণী শুনেছে মিশনারিদের মুখে, না খেতে পেয়ে টাকার মর্ম বুঝেছে এবং বুঝে অন্ধকার থেকে আলোকে এসে সুবুদ্ধির পরিচয় দিয়েছে, তাদের জন্য রেল কোম্পানি বানিয়ে দিয়েছে অভ্রংলিহ বনস্পতির মতো এক বিরাট গির্জে। ক্রিসমাসের সময় ইন্ডিয়ান খ্রিস্টানদের এই গির্জে সাজাতে কোম্পানি থেকে খরচ স্যাংশন করে 12,000 টাকা। অথচ ছোট ছোট কোয়ার্টারের ফাটা ছাদে পিচ ডমরের পট্টি লাগাবার জন্যে এই বর্ষায় দরখাস্ত করলে ও বর্ষায় আলকাতরার তুলি বুলিয়ে দিয়ে যাবে। তা হোক, গির্জেটার কোথাও নেই এতটুকু খুঁত। পুরো দস্তুর ফ্যাশনেবল। গির্জে থেকে 80 গজ ব্যবধান রেখে শুরু হয়েছে কেরানিবাবুদের কোয়ার্টার। কয়েকটি বাঙালি পরিবার এই কসমোপলিটান আবহাওয়ার মধ্যে দিন কাটায়। কি মনে করে খিড়কির দিকে দ্রুত এগিয়ে গেল সে। চকিতে দেখলে শাড়ির আঁচল দুলিয়ে কে যেন ঘরে ঢুকল। দ্রুত পায়ে ভেতরে ঢুকল শিবনাথ। শব্দ শুনে ফিরে তাকালো রানী। মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার মুখ। চাপা স্বরে ধমকে দিল শিবনাথ, কোথায় গিয়েছিলে? মুখ নামিয়ে রানী ভাঙা ভাঙা করে উত্তর দিল, তেল ছিল না। কোথায় গিয়েছিলে? কোথায়? অমিতাদির কাছে। এবারেও মাথা তুলতে পারল না রানী। গুম হয়ে রইল শিবনাথ কিছুক্ষণের জন্যে। সন্দেহের বিষ বাষ্পে জ্বলে উঠল ওর সারা শরীর। বললে, অমিতাদি? বীরেনবাবুর শালি হবার এত শখ? প্রতিবাদের ক্রুদ্ধ চোখে একবার চকিতে চাইল রানী, তারপর নিঃশব্দে নিজের কাজে চলে গেল। মিথ্যে সন্দেহ? কে জানে। শিবনাথ নিজেকে কোনোদিনই বুঝে উঠতে পারেনি। এ কি নিজেরই দুর্বলতা না পারিপার্শ্বিকের প্রভাব? কে জানে। বিয়ের পরও বছরখানেক বেশ আনন্দেই কাটিয়েছে দুজন। তারপর আগমন ঘটল এই বীরেনের। পাশের কোয়ার্টারে বউ অমিতাকে নিয়ে এসে কায়েমি আসন গাড়ল ওরা। ছিমছিমে চালাক চতুর বউ। কোনো দিক থেকেই বীরেনকে অসুখী মনে করার কারণ নেই। তবু কেমন যেন একটা জাত ক্রোধ গজিয়ে উঠেছে শিবনাথের মনে। রানীকে কোনোদিন বীরেনের সঙ্গে কথা বলতে দেখেনি, তবু প্রথম প্রথম একটা বোবা কান্নার ব্যথা পেত শিবনাথ। সন্দেহ হতো, অথচ বলতে পারত না লজ্জার খাতিরে। সন্দেহটা কি সত্যি মিথ্যে? তা না হলে কথায় কথায় শিবনাথকে বীরেনের সঙ্গে তুলনা করত কেন রানী? জানো, বীরেনবাবু তোমার চেয়ে বয়সে বড় বই তো ছোট নয়, তবু ওর তুলনায় তুমি যেন বুড়িয়ে যাচ্ছ, একদিন বলে ফেলেছিল রানী। জানো, বীরেনবাবু নাকি বিয়ে পরীক্ষায় প্রথম হয়েছিলেন।
বিয়ে পরীক্ষায় প্রথম তো অনেকেই হয়, বীরেনের প্রথম হওয়াটাই কি রানীর কাছে সর্বাপেক্ষা বিস্ময়ের ব্যাপার? বীরেনবাবুর প্রমোশন হয়েছে, ৯৩ টাকা মাইনে হলো, শুনেছ? বাকিটা নিজের মনেই ভেবে নিত শিবনাথ। হয়তো রানী বলতে চায় যে তুমি এখনো একটা চাকরি জোটাতে পারলে না। কথাটা অবশ্য অন্যায় নয়। যক্ষায় ভুগছেন শিবনাথের বাবা, প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেয়া টাকায় সংসার চলছে। শিবনাথের এবার একটা চাকরি না করলেই নয়, অথচ চাকরি পায় কোথায় বেচারা? নিজের ক্ষুদ্রতাটুকু যত ঢাকবার চেষ্টা করে শিবনাথ, রানী ততই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায়। শেষ অবধি আর নিজেকে সংযত রাখতে পারল না শিবনাথ, পষ্টাপষ্টি বলেই ফেলল একদিন। রাতের অন্ধকারে রানীর কানের পাশটা লাল হয়ে উঠেছিল কিনা দেখতে পায়নি সে। পাশের বাড়ির সঙ্গে অত দহরম মহরম ভালো নয়, একটু কুৎসিতভাবেই বলেছিল কথাটা। নিষেধ সত্ত্বেও আজ আবার পাশের কোয়ার্টারে যেতে দেখে তাই সন্দেহটা ঘনীভূত হল। সকালের ঘটনাটা ভাবতে ভাবতে কান্না পাচ্ছিল রানীর। পুরুষ মানুষ মাত্রই কি এমন অমানুষ হয়? চোখ ঠেলে জল আসছিল ওর। একটা টুলে বসে রুগ্ন শ্বশুরের যন্ত্রণাকাতর মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল রানী। রাত গভীর হয়ে আসছে, দূরের গির্জায় ঢং ঢং করে 12টা বেজে গেল। কারখানার চিমনি থেকে আকাশে ছিটিয়ে পড়ছে খানিকটা জাফরানি আগুনের হলকা। পৃথিবী নিঝুম। মালগাড়ির শান্টিং আর ইঞ্জিন শেডের 2-1 টুকরো বাঁশির কাতরানি ভেসে আসে। ডেঞ্জার হুইসেল আর ইস্পাতের লাইনে গাড়ির গড়গড়ানি। শিবনাথের বাবার অসহ্য চিৎকার। মাঝে মাঝে শিউরে উঠছিল রানী। বুড়োর চোখের কোণে ফোঁটা ফোঁটা জল জমে ওঠে, নিঃশ্বাস টানতে কষ্ট হয়। সজল চোখে তাকিয়ে দেখছিল রানী। কাছের কোনো একটা বাড়িতে ঝনঝন করে কাঁসার শব্দ বেজে উঠল। হয়তো হাত ছিটকে পড়ে গেছে বাটি আর ঝিনুক। কোঁকিয়ে কেঁদে উঠল একটা ছিচকাদুনে মেয়ে। শিবনাথের ঘুম ভেঙে গেল। অন্ধকারেই বিছানার চারপাশে হাত বাড়িয়ে রানীর খোঁজ করলে। ধক করে উঠল ওর বুকের ভেতরটা। একটা দেশলাইয়ের কাঠি জেলে তন্ন তন্ন করে দেখলে চারপাশ। না, কোথাও নেই। তবে কি, হঠাৎ মনে হলো হয়তো বাবার অসুখ বেড়েছে। পা টিপে টিপে এসে দেখে গেল, হ্যাঁ, রানী বসে আছে বাবার কাছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল। ব্যর্থতার ব্যথাও পেল একটু। যা সন্দেহ করেছিল তা মিথ্যা প্রমাণিত হয়ে যেন ব্যর্থতা এনে দিল ওর মনে। যদি কোনো রকমের সন্দেহটা সত্যি হতো। পা টিপে টিপে ফিরে এসে ঘুমোবার চেষ্টা করলে শিবনাথ। বুড়ো বাপ কাশতে শুরু করেছে আবার। পিকদানির জলটা লাল হয়ে উঠল। ভয়ে আঁতকে উঠল রানী। কাশি থামিয়ে গোঙাতে শুরু করল। শ্বশুরের কষ্ট আর সহ্য হচ্ছিল না রানীর। মুখের দিকে তাকালেই বুকটা ব্যথায় কোকিয়ে ওঠে। দূরে কম্বলের উপর শুয়ে ঘুমোচ্ছে শাশুড়ি আর ননদ। তাদের দিকে এক চোখ তাকিয়ে নিয়ে পিকদানিটা সাফ করতে বেরিয়ে গেল রানী। একটু পরেই পিকদানিটা রেখে দিয়ে শিবনাথকে ঠেলে ওঠাতে গেল পাশের ঘরে। সকলে ঘুমিয়ে আছে। কেমন যেন গা ছমছম করে, ভয় করে। বার কয়েক ঠেলা দিতেই শিবনাথ চোখ চাইলে। কি ঘুম বাপু তোমার? তা বলি কি রাত জেগে আমাকেও মরতে হবে নাকি? খেঁকিয়ে উঠল শিবনাথ। ধাক্কা খেয়ে চুপ করে গেল রানী। তারপর আস্তে আস্তে বলল, যাও ডাক্তারবাবুকে একবার ডেকে নিয়ে এসো। ফি দেবার টাকা আছে? তুমি বরং যাও। তোমার চাঁদমুখ দেখলে হয়তো মন গলতে পারে রাজেন ডাক্তারের। রানী চটল না, বললে, যাও লক্ষ্মীটি, একবারটি যাও, আজ তোমার পায়ে পড়ি। উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল শিবনাথ। পাশের কোয়ার্টারে দুনিয়ার দুঃখ ভুলে ঘুমোচ্ছিল বীরেন আর অমিতা। একজোড়া লিকলিকে সাপ, যেন নরম লেপের উষ্ণ আস্বাদে আত্মহারা। বাইরের বিঘ্ন তাদের আরাম নিদ্রা ভাঙে না।
এত আরামের গোড়ায় আছে 93 টাকার চাকরি। মাসের শেষে টাকা কটা রীতিমতো উপার্জন করে বীরেন। 3 বছর আগে 30 টাকায় ঢুকে 93 টাকায় প্রমোশন পেয়ে গেছে ইতিমধ্যে। ফুর্তিতে আর ফুরসতে কাটিয়ে দেয় 12 মাস। অমিতার নীল চোখের তারায় তারায় আনন্দের ফোয়ারা ছুটিয়ে দেয়। খুশিয়াল রাতের স্তব্ধতা ভেঙে খিলখিল করে হেসে ওঠে যখন অমিতা। মনে হয় পৃথিবীতে বাস করার কায়েমি দাবি আছে যেন একমাত্র ওদেরই। শিবনাথের বাবার চিৎকার আর কাশি গা সওয়া হয়ে গেছে, কানে ঢোকে না আর। ব্যবধান শুধু 10 ইঞ্চি ইটের দেয়াল, তবু ঘুম ভাঙে না। আজ কিন্তু চাদরটা কোমরে ঠেলে দিয়ে উঠে বসল অমিতা। কি হল? আজ যেন বড় বেশি গোঙাচ্ছে বুড়ো। হঠাৎ গোঙানি থামল, নিশ্চুপ কাটল খানিক। কান পেতে পেতে শুনলে অমিতা। একটা টিকটিকিও টিকটিক করে না, একটা ঝিঝিও ডাকে না। গুডস ট্রেনের শান্টিং গেছে থেমে। নিস্তব্ধতার মাঝে একা জেগে বসে থাকে সে। বীরেন হয়তো আবার ঘুমিয়ে পড়েছে। কেমন যেন অস্বস্তি বোধ করে অমিতা। একটু পরেই হইচই করে কেঁদে উঠল সকলে। তারপর শুরু হলো কোকিয়ে কোকিয়ে বিনিয়ে বিনিয়ে সুর করে কান্না। রানী কাঁদছে, শিবনাথের মা কাঁদছে, শিবনাথের বোন কাঁদছে। কেমন যেন বৃষ্টি আর বিরক্তিকর ঠেকে অমিতার। বীরেনকে একটা চিমটি কেটে অমিতা বললে, শুনছ? কি? পটল তুলল বোধ হয়। বালিশে গোঁজা মুখটা হয়তো হাসল একবার। হাঁকডাক করলে সাড়া দিও না যেন। পাগল হইনি তো? হওনি, হতে কতক্ষণ? না না, সত্যি বলে দিচ্ছি, এই বৃষ্টি বাদলের দিনে শ্মশানে টশানে যাওয়া চলবে না। ব্যাচ গো ব্যাচ, ছৌ দেখিনি এখন। চাদরের ভেতর থেকে বাঁ হাতটা বের করে অমিতার নরম হাতটা টিপে দিল বীরেন। সরু কোমরে হাতের একটা পাক দিয়ে সজোরে জড়িয়ে ধরে টেনে শুইয়ে দিল অমিতাকে। খালি পা, গায়ে একটা উড়নি, মাথা ন্যাড়া। শিবনাথ বেড়াতে বেরিয়েছিল। প্রতিদিন ভোরে অন্ধকারে বেড়াতে আসে সে এদিকে। একটা নেশা তার। মদের নেশা ছাড়া যায়, কিন্তু এই যে দেখার নেশা। পূবের আকাশ রাঙা হবার আগেই শিরশিরে বাতাস গায়ে মেখে বেড়াতে আসে সে। একটা দিন আসতে না পারলে মনে হয় যেন কত ক্ষতি হয়ে গেল। দক্ষিণের লতাপাতায় ঘেরা কুঞ্জগুলো ছাড়িয়ে কর্নেল জনসনের বাংলোর একটু দূরে কংক্রিটের সাদা সাঁকোটার উপর এসে বসল সে। ভোরের আলো মেখে যেন দূরের সার্চ লাইটটা মিইয়ে গেছে। ডিস্টেন্স সিগন্যালের লাল আলোটা থমকে সবুজ হয়ে গেল। ওই দিকেই তাকিয়েছিল শিবনাথ। আরে শিবনাথ বাবু যে! এতখানি অন্যমনস্ক কখনো হয় না শিবনাথ। যে নেশার টানে এখানে আসে সে নেশা চরিতার্থ করতে হলে মুহূর্তের জন্যেও অন্যমনস্ক হওয়া চলে না। চমকে ফিরে তাকালো শিবনাথ। বীরেন আর বীরেনের স্ত্রী অমিতা। চকিতে চোখাচোখি হয়ে গেল অমিতার সঙ্গে। ঠোঁটের কোণে মৃদু হাসি দুলিয়ে দিলে অমিতা। কি সুন্দর স্নিগ্ধ নীলিমা ওর চোখে! কৃষ্ণ সারিণীর চটুল চোখকেও যেন হার মানায়। কি এক অপূর্ব জাগরণ ম্লানিমা ওর চোখের কোলে। আপনিও মর্নিং ওয়াকে বেরোন নাকি? প্রশ্ন করলে বীরেন। হ্যাঁ, উদ্দেশ্য ঢাকবার জন্যে বোকার মতো হাসলে শিবনাথ। চলুন না, একসঙ্গে ফিরি। আর চোখে তাকিয়ে অমিতা বললে। শিবনাথের ইচ্ছে ছিল না মোটেই। আরও কিছুটা অপেক্ষা করলে হয়তো পুরস্কার মিলতে পারে। কিন্তু অমিতার গুচ্ছ গুচ্ছ সুবাসিত চুলের রাশ কি এক চুম্বকের আকর্ষণী ছড়িয়ে দিল শিবনাথের সারা অঙ্গে। বলতে হলো, বেশ চলুন। অমিতার দিকে আরেকবার তাকালে শিবনাথ। ঠোঁটে গত সন্ধ্যার রাঙির ফিকে আমেজ এখনো। ভোরবেলাকার সোনালি রোদের মতোই স্বতঃস্ফূর্ত ওর কথা। মুখে ভোরের আকাশের মতো ক্লান্তি শেষের ছাপ। মনে মনে অমিতার পাশে রানীকে দাঁড় করিয়ে নিজের উপরই ঘৃণা হল শিবনাথের। আধাত ঘোমটা আর
11 হাত শাড়িতে ঢাকা জবুথবু গোছের গ্রাম্য মেয়ে রানী। আর অমিতা? দিনরাত পাঠ পড়ালে অবশ্য ময়নার মুখেও বুলি শোনা যায়। সাহস হয় না তবু শিবনাথের। এমনি তো তৃষ্ণার্ত চাতকির মতো খাঁচার ফাঁকে চোখ রাখতে দেখলে আশঙ্কা হয়, সন্দেহ হয় রানীর ওপর। কিন্তু অদ্ভুত একটা মোহ ক্রমশ যেন গ্রাস করে ফেলেছে শিবনাথকে। ক্ষণিকের দর্শনে তৃপ্তির স্তিমিত অভিব্যক্তি ফোটে তার চোখে। পাওয়ার আনন্দে এতদিন সে যেন বুঝতেই পারেনি যে সে কিছুই পায়নি। স্তোক বাক্যের কুয়াশায় তাকে ভুলিয়ে রেখেছিল রানী। কত সহজ সারল্য অমিতার কথায়। অমিতা কত সুন্দর। এ বাসা ছেড়ে উঠে যেতে তার ইচ্ছে হয় না, অথচ উপায় নেই। প্রায় 1 মাস হতে চলল বাপ মারা গেছে। বাসা ছাড়ার নোটিশ আসবে এইবার। উঠে যেতে হবে নতুন বাজারের দিকে। বাপের উপার্জনের উচ্ছিষ্টতে বেশি দিন আর চলবে না। চাকরি চাই। বোন সুকুমারী এবার 15 পা দিচ্ছে। অমিতার লোভনীয় আকর্ষণ ছেড়ে যেতে ইচ্ছে হয় না, তবু যাওয়া ভালো। বীরেনের কাছ থেকে রানীকে দূরে রাখতে হবে। মদের নেশা ছাড়া যায়, কিন্তু দেখার নেশা ছাড়া যায় না। ভোর হতে তখনও কিছুটা বাকি। হালকা পায়ে এগিয়ে চলল শিবনাথ কর্নেল জনসনের রহস্যপুরীর দিকে। জনসন, বাবুলডিহির ডিরেক্টর জনসন, যার একটা কলমের খোঁচায় 800 টাকা বেতনের অফিসারের চাকরি বরখাস্ত হয়ে যায়। খেয়ালের মাথায় যে 60কে 700 করতে পারে, কামধেনুর মতো যা কিছু মঞ্জুর করতে পারে যে। বাবুলডিহির উই পিঁপড়েগুলো জানে উপকার না হোক অনিষ্ট কতখানি করতে পারে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্নেল জনসন। কোন 7 সাগরের নিচে পাতালপুরীর গুপ্ত গৃহে পড়ে আছে অজস্র মণিমুক্তা চন্দ্রহারের হাট, তার গোপন সুড়ঙ্গ পথ দেখতে পেয়েছে শিবনাথ। বহুদিন থেকেই দেখে আসছে, কিন্তু ওই বিভৎস দর্শন দৈত্যটাকে তার বড় ভয়। গন্তব্যে পৌঁছে গেল শিবনাথ। পিয়ালি নদীর বুকে কংক্রিটের সাঁকো, পাশেই সিমেন্টের বেদি। হাঁপাতে হাঁপাতে বসে পড়ল শিবনাথ। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জনসনের বাড়ির দোতলার বারান্দার দিকে। অপেক্ষা করতে করতে ক্রমশ অধৈর্য হয়ে উঠল। নদী পিয়ালির জল ছুঁয়ে ছুঁয়ে আকাশে উঠে গেল একজোড়া জলপিপি। একটা মাছরাঙা ট্যাঁ ট্যাঁ করে ডাক ছাড়ল। কুলকুল করে পিয়ালির জল বয়ে চলেছে। ক্ষীণস্রোতা জলের আঘাত লেগে জলতরঙ্গের বোল ফুটছে নুড়ি পাথরের মুখে। ভোরের রূপালী আলোয় মাছের আঁশের মতো চিকচিক করছে করগেটের স্রোত। পেছনে চাঁদমারির ময়দান অন্ধকারের বোরকা তুলে ধরেছে। একটা বিরাট ঢিবির ওপর সারি দিয়ে সাজানো কতগুলো টিনের চাকতি। 1, 2, 3 অজস্র নম্বর লেখা রয়েছে তার গায়ে। সাহেব বাচ্চারা প্র্যাকটিস করে এই শুটিং গ্রাউন্ডটায়। ভোরের আলো রঙিন হয়ে ঠিকরে পড়ল ময়দানে। স্বচ্ছতোয়া পিয়ালির সলিল স্রোত সোনালি হয়ে উঠল। স্পষ্ট হয়ে উঠল ময়দানের উপর গথিক ছাদে গড়া বাড়িখানা। এখানকার বিচারালয় ছিল ওটা এককালে, এখন রাজবন্দীদের আটক রাখা হয়। ওদিকে তাকালেই ভয়ে বুকটা দুলে ওঠে শিবনাথের। এই বনেই নাকি কপালকুণ্ডলার দেখা পেয়েছিল নবকুমার। বঙ্কিমের কাপালিক আজও বেঁচে আছে। অপশক্তির সামনে আজও রয়েছে নরবলির রেওয়াজ। চোখ ফেরাল শিবনাথ। কর্নেল জনসন ওই দোতলা বারান্দাতেই শুয়ে থাকেন। এখনো ওঠেননি। নেটের সাদা মশারিটা তোলা হয়নি এখনো। পিতলের পালঙ্ক গিলটির চমক দিচ্ছে। তৃষ্ণাতুরের মতো তাকিয়ে রইল শিবনাথ। অনেক দেখেছে, আজও দেখবে সে। একদিন দেখেছে ফোড়েদের একটি মেয়েকে। ছত্তিশগড় নাগপুরের রোদে তাতানো মেয়ে, উস্কু খুস্কু চুল রাত্রির চাঞ্চল্যে, কপালে উল্কির টান, টানা টানা চোখ, রসদীপ্ত যুবতী দেহ। একখানা মোটা লালপাড় দেহাতি শাড়ি সুস্পষ্ট দেহের নিম্নভাগ থেকে ওপরে উঠেছে ঘোরানো সিঁড়ির মতো। দেহের প্রতিটি লোলুপ বক্র। দোতলার বারান্দায় বিদ্যুৎ আলোর স্পর্শ লেগে অপরূপ মনে হয়েছিল তাকে। নিরাশঙ্ক অকুণ্ঠিতার মতোই
সদর্পে হেঁটে বেরিয়ে এসেছিল মেয়েটি। তারপর মৃদু সুরে কি একটা হিন্দি গান ভাসতে ভাসতে রাস্তা ধরে চলে গিয়েছিল। আর একদিন দেখেছে শিবনাথ, হালকা ঢেউ খেলানো চুল, বব ছাঁটা সোনালি রঙের চুল, কানে স্যাফায়ারের দুল, গলায় কোরালের মালা, লাল সিল্কের ঢিলে গাউন স্বাস্থ্যবতীর দেহে। গাউনের গলাটা বুকের মাঝ অবধি কাটা, কাঁধ অবধি অনাবৃত বাহু, সুডোল আর সুশুভ্র, কলার বনের নিচে তরঙ্গায়িত কোমলতা, আইভরির মূর্তির মতো নিখুঁত সৌন্দর্য। লিপস্টিকের আগুন মিইয়ে গেছে, ক্লান্তির ছাপ নেমেছে চোখের সবুজ অ্যামেথিস্টে। ফটকের সামনে একখানা মোটর এসে দাঁড়াল। দুবার হর্ন বাজালো ছোকরা সাহেব। খিলখিল করে হেসে জনসনকে কি একটা বলল। নাইটস মিস্ট্রি লেডি। কাঠবিড়ালির মতো খুদে কদমে খুটখুট করে বেরিয়ে এলো সে। আরামে বসে নিয়ে হাসতে হাসতে সশব্দে বন্ধ করে দিল গাড়ির দরওয়াজা। স্খলিত তারার মতো মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এ দেখার নেশা, মদের নেশা নয়। কিছুতেই ছাড়তে পারে না শিবনাথ। বহুদিন ধরে এমন অনেক রূপসীর অবসাদী সৌন্দর্য দেখে আসছে সে। আর একদিনও তো দেখছে। কোথায় লাগে সেই মমতাজ, যার প্রেমে আগুনে শাহানশাহ শাহজাহাঁ চোখে জল শুকিয়েছিলেন। বাগদাদের কোনো খুবসুরত বেগম বুঝিবা। আনারের দানার মতো লাল গাল, সাপের মতো নীল বেনিতে জড়ানো সালমা চুমকির কাজ করা মসলিনের ওড়না, সাদা বেগম বাহার গোলাপ হয়ে ওঠে গোলাপি দেহের ছোঁয়া পেয়ে। দিল জখম করা চোখে চোখ রাখলে দুনিয়া নামঞ্জুর হয়ে যায়। খুনি ঠোঁটের ফাঁকে মতির মালা দেয় হাসির ঝিলিক। মতলবি আঙিয়া মোহব্বতের মেহেরবানি মাগে মাসুকের কাছে। আরে সেদিনের সেই বোধহয় বাইজির কথা ভাবতে ভাবতে কোন কুক্ষণে অন্যমনস্ক হয়ে পড়েছিল শিবনাথ। দৃষ্টি সরে গিয়েছিল পিয়ালি নদীটার দিকে। হঠাৎ তাকিয়ে বিস্মিত হল সে। অস্ফুটে বলে ফেলল, আরে! অমিতার সঙ্গে চোখাচোখি হতেই বিবর্ণ হয়ে গেল অমিতার মুখ। কেন কে জানে। মৃদু হাসলে শিবনাথ তাকে দেখে। অমিতা কিন্তু অন্য দিনের মতো প্রতিহাস্যের জবাব দিল না। কানের পাশটা তার লাল হয়ে উঠল যেন মুহূর্তের মতো। তরতর করে এগিয়ে চলে গেল অমিতা। চোখ ফিরিয়ে শিবনাথ দেখলে মাথা হেঁট করে এগিয়ে আসছে বীরেন পাংশু মুখে। কাছাকাছি আসতেই শুকনো হাসি হাসলে বীরেন। খানিক কিন্তু কিন্তু করে বললে, অমিতা মানে সিএমির বাগানে ফুল তুলতে ঢুকেছিল, আর জনসনের যেন দুটি ফুলে কত লোকসান হয়ে যেত। অমনি ডেকে পাঠিয়ে ধমক দিলে আমাদের, তা নইলে আর বাংলোয় ঢুকব কেন? একটু চুপচাপ থেকে বীরেন আবার বললে, প্লিজ কাউকে কথা বলবেন না যেন। এটা অবাঙালির দেশ। জানেন তো কত রকমের লোক অন্য কিছু একটা ভাবতে পারে। মানে অমিতা সঙ্গে ছিল শুনলে প্লিজ। শেষের দিকে শিবনাথের হাত দুটো অনুরোধের আতিসাহ্যে চেপে ধরল বীরেন। কি যেন ভাবতে ভাবতে হাঁটছিল ধীরে ধীরে শিবনাথ। হয়তো চাকরির কথা, হয়তোবা অমিতার কথা। হঠাৎ নিজের মনে হেসে শব্দ করে একটা তুড়ি দিয়ে ফেলল সে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টারটাতে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা সহযোগ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।